নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা টেন্স সিরিজের ইতোপূর্বে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেই গেছো। আজকে সেই সিরিজে আমরা জানতে পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আদতে কি, তা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, অর্থাৎ টেন্সের অ্যাপ্লিকেশন, হাউ টু ফর্ম আ সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই সমস্ত খুঁটিনাটি বিষয়। তবে এই টেন্স সম্পর্কে আলোচনা করবার আগে একটা কথা একটু জানিয়ে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুই টেন্সের মধ্যে যেমন বেশ কতগুলো মিল রয়েছে, ঠিক তেমনই আবার একাধিক অমিলও রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মিল কোথায়? মিল রয়েছে এই টেন্সগুলোর ব্যাপ্তিতে। অমিল কোথায়? অমিল রয়েছে এই টেন্সগুলোর সময়কালে। তাহলে আমরা একটু সংজ্ঞাটাকেই দেখে নিই। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞায় বলা হয়েছিল প্রেজেন্ট পারফেক্ট continuous tense is used for an action started before long and is still going on. মাথায় রাখা দরকার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্ত গ্র্যাভিটি কিন্তু ক্যারি করছে এই পার্টটুকুই। স্টার্টেড বিফোর লং অ্যান্ড ইজ স্টিল গোয়িং অন, অর্থাৎ যা অতীতে অনেক আগেই শুরু হয়েছে এবং এখনো অবধি চলমান। দেখো, যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম সেখানে দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু শুরু হয় এবং কিছুটা সময় ধরে চলে। এখানেও দেখতে পেলাম যা অতীতে অনেক আগে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলমান রয়েছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য রয়েছে একটি মাত্র জায়গায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে স্বল্প সময়ের জন্য, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলে দীর্ঘতর সময়ের জন্য। যেমন দেখো, আমরা এখন ইংরেজি পড়ছি, তো ইংরেজি পড়া নামক কাজটা কিন্তু কিছুটা সময়ের জন্যই চলছে, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি ইংরেজি পড়াচ্ছি সেই 2009 সাল থেকে। তাহলে এই যে দীর্ঘ এতগুলো বছর ধরে আমি পড়িয়ে যাচ্ছি, আমার এই ইংরেজি পড়ানো নামক কাজটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই উৎকৃষ্ট উদাহরণ হবে। তাহলে দেখা যাক এই টেন্সে বাক্য লিখতে গেলে আমাদেরকে কিভাবে লিখতে হয়। প্রথমেই আমরা কি দেব? প্রথমেই আমরা দেব সাবজেক্ট, তারপরেই হ্যাভ, বিন অথবা হ্যাজ বিন, ভার্ব আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। আবারও প্রত্যেকের জ্ঞাতার্থে বলছি, মাথায় রাখবে যেই সমস্ত কাজগুলো অতীতে অনেক আগে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যেগুলো চলমান রয়েছে, কেবলই মাত্র সেই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকেই ব্যবহার করব। অন্যথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহৃত হবেই না। তাহলে দেখলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমেই বসছে সাবজেক্ট, তারপরেই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং অবজেক্ট। দেখা যাক কয়েকটা উদাহরণ। দেখুন, আমি গত 3 দিন যাবত গল্পটি লিখছি। তাহলে এখানে গল্প লেখা নামক যে কাজটাকে আমরা পেলাম, সেই কাজটাই কিন্তু বিগত 3 দিন আগেই শুরু হয়েছে এবং এখনো অবধি কাজটা চলমান। এই যে 3 দিন আগে শুরু হলো, ওই এখনো অবধি কাজটা চলছে, এই যে দীর্ঘায়িত সময়ের জন্য কাজটা চললো, এর জন্য এটাকে আমরা
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই বলবো, এবং এই টেন্সের ট্রান্সলেশনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঠিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুসারেই লিখতে হবে। দেখো প্রথমেই বসছে সাবজেক্ট, তাহলে আমি গত 3 দিন যাবত গল্পটি লিখছি। এখানে লেখাই হলো কাজ, এই লেখা নামক কাজটাই করছি আমি, অর্থাৎ আমি হলাম বাক্যের সাবজেক্ট আই। এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তোমরা প্রত্যেকেই জানো যদিচ আই সিঙ্গুলার তথাপিও আই এর পরেই কিন্তু আমরা প্লুরাল অক্সিলারি গুলো ব্যবহার করে থাকি এক্সেপ্ট অ্যাম এবং ওয়াজ। তাহলে এখানে কি লিখতে হবে? আই হ্যাভ বিন, এর পরেই রয়েছে ভার্ব। ভার্ব কোনটা? ভার্ব হলো লেখা। সেই লেখা নামক কাজটার জন্য আমরা রাইট, WRIT, এরপরে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন রাইটিং। আই হ্যাভ বিন রাইটিং দ্য স্টোরি, কতদিন যাবত লিখছি? 3 দিন যাবত। সো আই হ্যাভ টু রাইট ফর 3 days. So this is the answer and the translation of this sentence. I have been writing a story for 3 days. Sorry, এখানে গল্পটি রয়েছে, so you can write here I have been writing the story for 3 days. এইবার দেখো এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই, যদি এই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে এদের চেঞ্জ কিভাবে হবে? প্রতিবারের মতো এবারেও বলি, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তারই সঙ্গে নটটাকে যুক্ত করতে হবে। সেন্টেন্সের ভিতরে যে অক্সিলারি রয়েছে সেটাকেই যখনই তুমি সাবজেক্টের আগে প্লেসমেন্ট দেবে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম হবে। তাহলে এই সেন্টেন্স নেগেটিভে কি লেখা যায়? আমরা লিখব আই হ্যাভ নট বিন রাইটিং দ্য স্টোরি ফর 3 days. I have not been writing the story for 3 days. আশা করি সবাই বুঝতে পেরেছো। এই সেন্টেন্সে যখনই আমরা ইন্টারোগেটিভ করব তখন এই যে অক্সিলারি হ্যাভ আছে এটাকে জাস্ট সাবজেক্টের আগেই বসিয়ে দেব। তাহলে কি হবে? হ্যাভ আই বিন রাইটিং আ স্টোরি ফর 3 days। আবার এই সেন্টেন্সটাকে যখনই আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব তখন কি হবে? দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ এমনই একটা সেন্টেন্স যা একই সঙ্গে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভও বটে। অর্থাৎ তুমি প্রশ্ন যেমন তাকে দিয়ে করতে পারো ঠিক তেমনই ভাবে ওই সেন্টেন্সের ভিতরে কিন্তু আমরা নায়ের উপস্থিতি লক্ষ্য করতে পারবো। যেমন দেখো হ্যাভ আই নট বিন রাইটিং a story for 3 days। এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক অর্থাৎ সেন্টেন্সটা যে ইন্টারোগেটিভ সেইটুক বুঝতে পারলাম। আবার এই সেন্টেন্সের ভিতরে একটা নট দেখা গেল, অর্থাৎ সেন্টেন্সটা পাশাপাশি নেগেটিভও বটে। এই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ বলবো। তোমরা প্রত্যেকেই ইতোমধ্যেই জেনেছো যে কোনো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি নাউন হয়ে থাকে তাহলে নটটা বসবে সাবজেক্টের আগে। সাবজেক্ট যদি প্রোনাউন হয়ে থাকে তাহলে নটটা বসবে সাবজেক্টের পরে। দেখো এখানে আই ছিল সাবজেক্ট, যেটা একটা প্রোনাউন। যেহেতু এটা একটা প্রোনাউন তাই নটটা কিন্তু আমার পরেই বসলো। এখন আয়ের ক্ষেত্রে যদি আমি ঈশান লিখতাম, ঈশান ইজ দা নাউন, যেহেতু ঈশান একটা নাউন তাহলেই কিন্তু নটটা বসতো ঈশানের আগেই। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, একটা হলো সিন্স আর একটা হলো ফর।
এই বেলা এই ফর এবং সিন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করব? দেখো, সিন্সটা ব্যবহার করি পয়েন্ট অফ টাইমের জন্য, অর্থাৎ কোনো একটা কাজের সূচনা লগ্ন কোন সময়কে আমরা ইউজ করে থাকি পয়েন্ট অফ টাইমের জন্য, অর্থাৎ কোন সময় থেকেই কাজটা শুরু হলো সেই সময়কালকেই বোঝানোর জন্যই আমরা ব্যবহার করি সিন্স, এবং ফরকে ব্যবহার করি পিরিয়ড অফ টাইম, অর্থাৎ মোট কতটা সময়ের জন্য কাজটা চললো তারই জন্য ব্যবহার করা হয়ে থাকে ফর। এই বেলা আমরা দেখব ফর এবং সিন্সের প্রয়োগ। আগে একটা বাক্য লিখিয়েছিলাম, সুমন 3 বছর যাবৎ এখানে বসবাস করছে। তাহলে দেখুন, সুমনের বসবাস করা নামক কাজটাই কিন্তু আজ থেকে 3 বছর আগেই শুরু হয়েছিল, এবং এই সেন্টেন্সে আমরা টোটাল সময়কালটাকেই দেখতে পেলাম, যা 3 বছর আগেই শুরু হয়েছে এবং এখনো অবধি চলছে। এই ক্ষেত্রে পিরিয়ড অফ টাইমকেই বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা এখানে ফর ইউজ করব। তাহলে কি লিখবো? সুমন has been living here for 3 years. এখন 3 বছর যাবত, অর্থাৎ এটা 2021 সাল। 3 বছর যাবত বসবাস করার অর্থ হচ্ছে 2021 সাল থেকেই বসবাস করা। এখন তুমি যদি দেখতে, সুমন 3 বছরের পরিবর্তে লেখা রয়েছে সুমন 2021 সাল থেকে এখানে বসবাস করছে। তাহলে দেখো কি হলো, এই 21 সাল থেকে অর্থাৎ পয়েন্ট অফ টাইম, তার বসবাস করার সূচনা কালকেই ইন্ডিকেট করা হলো। তাহলে কিন্তু আর ফরকে ব্যবহার করা যাবে না, কি করতে হবে? সিন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ সুমন has been living here since 2021। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবে। ও সরাসরি করে দিচ্ছি।